লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো, সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে একজন অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার, নাম তার শাওন। তো আর দেরি না করে মূল ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুর জেলার এক নির্জন গ্রামের নাম মুরাদনগর। দিনের বেলায় জায়গাটা যত শান্ত, রাত হলেই যেন অন্য এক জগতে পরিণত হয়। শাওন, বয়স 28, পেশায় অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার। তখন সে কাজ করত ঢাকায়, কিন্তু কিছুদিন আগে গাজীপুরে ফিরে এসে স্থানীয় একটি ক্লিনিকের অ্যাম্বুলেন্স চালানোর কাজ শুরু করে সে। শাওনের একটা কথা ছিল, মৃত মানুষকে আমি যতটা ভয় পাই না, জীবিত মানুষকেই বেশি ভয় লাগে। কিন্তু সেই বিশ্বাসটা এক রাতেই ভেঙে গেল। ঘটনা শুরু হয় প্রায় 1টা বাজে। চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ ক্লিনিক থেকে ফোন আসে, শাওন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসো, একটা লাশ নিতে হবে তো। শাওন বিরক্ত হয়ে বলল, এই রাতে যাব? অবস্থা জরুরি, পরিবারের লোকজন অপেক্ষা করছে যে। শাওন আর দেরি করল না, অ্যাম্বুলেন্স নিয়ে বের হলো। লোকেশনটা ছিল গ্রামের এক পুরনো বাড়ি। বাড়ির সামনে গিয়ে শাওন দেখলো কেউ নেই, শুধু একটা কফিন রাখা। হঠাৎ পেছন থেকে একজন বৃদ্ধ বলে উঠল, এই লাশটা নিয়ে যান, দ্রুতই নিয়ে যান। শাওন জিজ্ঞেস করলো, মৃত্যু কিভাবে? বৃদ্ধ শুধু বলল, সে নিজে আসবে, সাবধানে যাবেন। এই কথাটা শুনে শাওনের শরীর যেন কেঁপে উঠল। তার শরীর ঠান্ডা হতে শুরু করে। কফিনটা তুলে অ্যাম্বুলেন্সে রাখা হলো। শাওন গাড়ি চালানো শুরু করলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর পিছন থেকে হঠাৎ করেই কেমন যেন বিকট আওয়াজ আসতে শুরু করে। শাওন নিজেকে বুঝালো, হয়তো রাস্তার ঝাঁকুনি, হয়তো রাস্তা খারাপ অবস্থায়, তাই এমনটা হচ্ছে। কিন্তু শব্দটা যেন থামলো না, বরং আরো জোরে বিকটভাবে আওয়াজ হতে শুরু করে। শাওন ভয় পেয়ে রিয়ার ভিউ মিররে তাকায়, কিন্তু কফিনটা যেন অদ্ভুতভাবে খুলেছে। শাওন গাড়ি থামালো, ধীরে ধীরে পেছনে গেল। কফিনের ঢাকনা আস্তে আস্তে দেখলো যে খোলা কফিনটা বন্ধ হয়ে গেল, আর তার ভেতরে যেন কিছু অদ্ভুত কিছু রয়েছে। সে আবার গাড়িতে উঠলো। এসে আবার পরক্ষণেই দেখলো যে আবার সেই কফিনটা খুলে যাচ্ছে আস্তে আস্তে। তার ভেতর থেকে এক জোড়া লাল চোখ জ্বলতে লাগলো। শাওন কাঁপা গলায় বলল, কে কে আপনি? ভেতর থেকে একটা কণ্ঠস্বর, তুমি তো বলেছিলে মৃত মানুষকে ভয় পাও না। শাওন পিছিয়ে গেল। হঠাৎ চারপাশের কুয়াশার ভেতর কালো অবয়ব দেখা গেল। শাওন ততক্ষণে বুঝতে পেরেছে হয়তো তার মাঝে কোনো অপশক্তি রয়েছে, যা তার শরীরে প্রবেশ করেছে। তার চোখ তখন লাল, ডিপ ডিপে জ্বলন্ত, এবং সে অ্যাম্বুলেন্সকে ঘিরে ফেললো চারিদিক থেকে। এবং একজন ফিসফিস করে বলল, ও আমাদের, তাকে ফিরিয়ে দে। শাওন আর দেরি করলো না, দৌড়ে উঠে অ্যাম্বুলেন্স চালিয়ে দিল। অ্যাম্বুলেন্স ফুল স্পিডে চলছে, কিন্তু আশ্চর্য, পেছনের কফিন এখনো খোলা, আর সেই লাশ ধীরে ধীরে যেন অপশক্তির বলে উঠে বসেছে। তুমি পালাতে পারবে না। শাওন চিৎকার করলো, আমি কিছুই তো করিনি। তখনই সেটি বলে উঠল, তুমি আমাদের জায়গা থেকে আমাকে নিয়ে এসেছো। হঠাৎ ব্রেক ফেল করলো। অ্যাম্বুলেন্স রাস্তার পাশে ধাক্কা খেল। সবকিছুই তখন অন্ধকার। গ্রামের মানুষ দেখতে পেল অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে পড়ে আছে, ভেতরে একটা কফিন, কিন্তু কোনো শাওন নেই। লোকজন কফিন খুলল। ভেতরে শুয়ে আছে শাওনের মতো দেখতে একজনকে, আর তার চোখ খোলা। ধীরে ধীরে খুলে গেল। সে ফিস ফিস করে বলল, পরের জন তুমি হবে। শেষ কথা বলে যায়, সেই ঘটনার পর থেকে গাজীপুরের সেই রাস্তায় মাঝরাতে কেউ গেলে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাওয়া যায়, ভেতরে বসে আছে একজন ড্রাইভার। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুরের কাছেই একটা পুরনো রেল লাইন রয়েছে। লোকজন তাকে বলে মৃত্যুর লাইন বলে, কারণ বহু বছর আগে এখানে এক ভয়াবহ দুর্ঘটনা হয়। পুরো একটা ট্রেন উধাও হয়ে গিয়েছিল। না কোনো লাশ, না কোনো ধ্বংসাবশেষ, কিছুই পাওয়া যায়নি। তারপর থেকেই একটা গুজব, মাঝরাতে সেই ট্রেন এখনো জানি আসে।
রাফি নামের এক যুবক, সাহসী আর কৌতূহলী। সে এসবে বিশ্বাস করে না, সে গল্প মনে করে। একদিন সে সিদ্ধান্ত নেয় আজ সে নিজেই যাবে দেখতে। রাত 11:50, পুরো স্টেশন ফাঁকা, বাতাসে অদ্ভুত ঠান্ডা। একজন লোক, স্টেশন মাস্টার, তাকে দেখে বলল, বাবা, 12টার পর এখানে থাকিস না যেন। রাফি হেসে বলল, ট্রেন দেখেই চলে যাব। তখনই লোকটি ধীরে ধীরে বলে উঠল, যে ট্রেনে উঠবে সে আর ফিরবে না কোনোভাবেই। ঠিক 12টা বাজতেই ট্রেনের হুইসেল বাজলো। কোনো আলো ছাড়া একটা কালো ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। অদ্ভুত ব্যাপার, ট্রেনের জানালায় কেউ নেই, কিন্তু ভিতর থেকে অনেক ফিসফিসানির শব্দ আসছে। রাফির শরীর কাঁপতে লাগলো, কিন্তু সে উঠল। ট্রেনের ভিতরে ঢুকেই সে বুঝলো এটা স্বাভাবিক কিছু না। সিটগুলো পুরনো, ছেঁড়া, দেওয়ালে রক্তের দাগ। হঠাৎ সামনে একটা মানুষ বসে রয়েছে। রাফি বলল, ভাই, আপনি কোথায় যাবেন? লোকটি ধীরে মুখ ঘোরালো। তার কোনো চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, আমরা সবাই শেষ স্টেশনে যাচ্ছি। এক এক করে সব সিটে লোক দেখা যেতে লাগলো। কেউ আধা শরীর, কেউ পুড়ে যাওয়া, কেউ বা গলায় দাগ নিয়ে বসে রয়েছে। সবাই একসাথে ফিসফিস করে বলতে লাগলো, তুমি কি নতুন? রাফি ভয় পেয়ে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা যেন খুলছেই না। পিছন থেকে একটা কণ্ঠ, এখন আর নামা যাবে না। রাফি পিছনে তাকিয়ে দেখল একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। সে বলল, আমরাও একদিন তোমার মতোই উঠেছিলাম। হঠাৎ ট্রেনের আলো জ্বলে উঠল। রাফি দেখতে পেল দেওয়ালে একটা লেখা, এই ট্রেন 1998 সালের দুর্ঘটনায় মারা যাওয়া যাত্রীদের জন্য। আর তার মাথা ঘুরতে লাগলো, মানে তোমরা সবাই মৃত? সবাই একসাথে বলল, আর তুমি আমাদের সাথেই রবে। ট্রেন থামলো। স্টেশনের নাম শেষ। দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরেরটা পুরো অন্ধকার, মাটিতে একটা গন্ধ। একজন হাত ধরে বলল, চলো, তোমার জায়গা প্রস্তুত। লোকজন স্টেশনে এসে দেখল রাফির ব্যাগ পড়ে আছে, কিন্তু রাফি নেই। শুধু একটা কাগজে লেখা, আমি ট্রেনে উঠেছিলাম। সেই রাত থেকে মাঝরাতে ট্রেন এলে একটা নতুন মুখ জানালায় দেখা যায়। ভয়ে জমে থাকা চোখ। সে ধীরে বলে, উঠো না প্লিজ, এখানে উঠো না। আর তার নাম রাফি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুরের সদর হাসপাতালের পেছনে একটা পুরনো মর্গ আছে। লোকজন বলে ওই জায়গাটা কেমন জানি স্বাভাবিক না। দিনের ডাক্তাররা কাজ করলেও রাত হলেই কেউ সেখানে থাকতে চায় না। নাসিম, বয়স 26, গরিব পরিবারের ছেলে, নতুন চাকরি পেয়েছে, মর্গ সহকারী। প্রথম দিনে সিনিয়র একজন তাকে বলল, সব লাশ একই না, কিছু লাশকে ডিস্টার্ব করিও না যেন। নাসিম হেসে বলল, লাশ আবার কি করবে? সিনিয়র শুধু বলল, আজ রাতটা পার করো, ঠিকই বুঝতে পারবে। রাত 2টার দিকে পুরো হাসপাতাল নিঃশব্দ। নাসিম একা মর্গে। হঠাৎ একটা নতুন লাশ আসে, ট্যাগ নম্বর 13। লাশটা ছিল একটা যুবকের, মুখে অদ্ভুত একটা হাসি। নাসিম রেজিস্টারে লিখতে গিয়ে থমকে গেল, কারণ লাশের মৃত্যুর কারণ কোনোভাবেই লেখা নেই। হঠাৎ টক টক করে একটা ড্রয়ার থেকে শব্দ আসছে। নাসিম ভয় পেয়ে বলল, কোনো ইঁদুর। কিন্তু শব্দটা এত জোরে যেন সে ধীরে ধীরে এগিয়ে গেল। সে ড্রয়ারটি খুলল, ভেতরে সেই লাশটি, কিন্তু লাশের চোখটি খোলা। নাসিম পিছিয়ে গেল। আমি তো বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ লাশটা কেমন করে যেন উঠল, মনে হলো ঠান্ডা লাগছে। নাসিম দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজাটা কেমন জানি বন্ধ। লাইট ফ্লিকার করতে লাগলো। এক এক করে সব ড্রয়ার নিজে থেকে খুলে যাচ্ছে। ভেতর থেকে সব লাশ যেন উঠে বসেছে কোন অবশক্তির দ্বারা। সবাই একসাথে বলছে, তুমি আমাদের দেখেছো। নাসিম দেখল লাশ নম্বর 13 এখন তার সামনে দাঁড়িয়ে, তার মুখে সেই ভয়ঙ্কর হাসি। আমাকে কেউ রাখে না,
আমি নিজেই জায়গা করে নেই। নাসিম কাঁপতে কাঁপতে বলতে শুরু করে, তুমি কি চাও? তখনই সে বলে উঠল, একটা জায়গা, তোমার জায়গা। হঠাৎ সব যেন একসাথে এগিয়ে আসতে শুরু করলো। নাসিম চিৎকার করলো, বাঁচাও আমাকে, কেউ তো বাঁচাও। লাইট একদম নিভে গেল, সব অন্ধকার। পরদিন সকাল হলে হাসপাতালের লোকজন মর্গ করে দেখলো সবকিছুই স্বাভাবিক, কিন্তু একটা নতুন লাশ রাখা, ট্যাগ নম্বর 14। মুখটা দেখে সবাই চমকে উঠল, ওটা নাসিম। রেজিস্টার খুলে দেখা গেল নাসিমের মৃত্যুর কারণ লেখা নম্বর 13, আর ডয়ার নম্বর 13 এর ভেতরে কেউ নেই। সেই থেকে গাজীপুরের ওই মর্গে রাতে কেউ গেলে শোনা যায় ঠান্ডা লাগছে, আর মাঝে মাঝে একটা নতুন কণ্ঠ যোগ হয়, আমাকে বের করো। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। নাম জুবাইর, গাজীপুরের ছেলে। 2 বছর আগে কাজের জন্য চলে গিয়েছিলাম সৌদি আরবিয়াতে। ওখানে সে একটা বড় কোম্পানির ট্রাক ড্রাইভার। তার কাজ মরুভূমির এক শহর থেকে আরেক শহরে মালামাল পৌঁছানো। তখন সবসময় বলতো, রাস্তা যতই নির্জন হোক কোনোভাবেই ভয় পাবো না। কিন্তু এক রাত সবকিছু যেন ওলটপালট করে দিল। একদিন রাত 11টায় তাকে জরুরি ডেলিভারি দেওয়া হলো। লোকেশন মরুভূমির মাঝখানে একটা পুরনো গুদাম। সহকর্মী বলল, ভাই এই রুটে সাবধানে যাবেন। কেন? অনেকে গেছে কিন্তু সবাই ঠিকভাবে ফিরে আসেনি। তখন সে হেসে বলল, আমি ঠিকই ফিরবো। রাত 1টা, চারদিকে শুধু বালু আর অন্ধকার, কোনো আলো নেই, কোনো মানুষে নেই। হঠাৎ রেডিও নিজে নিজে চালু হয়ে গেল, ফিরে যাও। তখন সে ভয় পেয়ে বন্ধ করলো, কিন্তু আবার, এই রাস্তা তোমার না। দূরে সে একটা মানুষ দেখতে পেল, মরুভূমির মাঝে দাঁড়িয়ে রয়েছে, কালো কাপড় পরা। তখন সে ট্রাকটি থামালো। আপনি ঠিক আছেন? লোকটা ধীরে মুখ তুলল, তার চোখ পুরো যেমন কালো। সে বলল, তুমি দেরি করে ফেলেছ। তখনই সে ভয় পেয়ে দ্রুত ট্রাক চালাতে লাগলো। কিন্তু আশ্চর্য, যেদিকে যায় সামনেই আবার সেই মানুষটা দাঁড়িয়ে। ঘামতে লাগলো সে। হঠাৎ ট্রাকের পেছন থেকে শব্দ, ধপ ধপ করে। গাড়ি থামালো। পেছনের দরজা খুলতেই ভেতরে কোনো মালামাল নেই, কয়েকটা কফিন, এবং আর একটি কফিন ধীরে ধীরে নড়ছে। কফিনটা খুলে গেল, ভেতরে একজন, ঠিক তার মতোই দেখতে। সে ফিসফিস করে বলছে, আমি ফিরতে পারিনি, তুমিও পারবে। তখন তার মাথা ঘুরে গেল। তুমি কে? তুমি অন্য এক সময়ের। হঠাৎ চারদিকে কালো অবয়ব ঘিরে ফেলল। সবাই একসাথে বলছে, তুমি আটকে গেছো। তখনই সে বুঝে যায় এটা একটা ফাঁদ। সে দৌড়ে উঠে ট্রাক চালু করলো। রেডিও আবার চালু হলো, বাঁচতে চাইলে পিছনে তাকাবে না। তখনই চোখ বন্ধ করে ফুল স্পিডে ট্রাক চালাতে লাগলো। পেছন থেকে কণ্ঠ, থামো, তুমি আমাদের সাথে থাকবে। কিন্তু সে থামলো না। হঠাৎ সূর্যের আলো উঠলো, সবকিছুই স্বাভাবিক। তখন সে রাস্তার পাশে ট্রাক থামিয়ে হাঁপাতে লাগলো। সে বেঁচে গেছে। কোম্পানিতে ফিরে সে রিপোর্ট দিল, কিন্তু অফিসার অবাক হয়ে বলল, তুমি কি বলছো? এই রুটে তো কেউই যায় না। 2 বছর আগে এই রুটে এক ড্রাইভার হারিয়ে গিয়েছিল। কাপা গলায় জিজ্ঞেস করলো, তার নাম? অফিসার তখন ওই শব্দটি বলল। সেই রাতের পর থেকেই দেশে ফিরে আসে। সে আর কোনোদিন ট্রাক চালায়নি। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। গাজীপুরের এক ছোট গ্রাম, চারদিকে শুধু সবুজ, ধান ক্ষেত, মাটির ঘর আর মানুষের অভাবের গল্প। সেই গ্রামেরই একজন, নাম তার করিম মিয়া। গরিব কৃষক, নিজের বলতে এক টুকরো জমি আর একটা ভাঙা ঘর, আর তার স্ত্রী সালমা, তার ছোট ছেলে অরুণ। তার জীবনটা একটাই, মাটি আর ধান। 1 বছর ধরে বৃষ্টি ঠিক মতো হয়নি, ধান শুকিয়ে যাচ্ছে। প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ একটু বৃষ্টি দেন। কিন্তু আকাশ নীরব, ঘরে খাবার নেই। ছেলে রাফি কাঁদে, আব্বা ভাত দাও। তখন তার চোখের পানি লুকিয়ে বলে, কাল দেব বাবা। কিন্তু সেই কাল আর আসে না। এক রাতে তখন অরুণ অসুস্থ হয়ে পড়ে। টাকা নেই, ডাক্তারও নেই।
তখন তার ছেলেকে বুকে নিয়ে কাঁদতে থাকে, বাবা একটু সহ্য করো, ভোর হওয়ার আগেই। তখনই অরুণ নিঃশ্বাস বন্ধ করে দেয়, ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সালমা চিৎকার করে ওঠে, আমার ছেলেটা। তখনই সে বলে, কিছু বলতে পারি না যে, শুধু মাটির দিকে তাকিয়ে থাকে। এবং অরুণকে সেখানে পরের দিন দাফন করার পরের রাত সে একা ধান খেতে বসে হঠাৎ আব্বা চমকে ওঠে। কে? আবার একই শব্দ। তার বুক কেঁপে ওঠে। চাঁদের আলোয় সে দেখতে পেল ধান ক্ষেতের মাঝে একটা ছোট অবয়ব দাঁড়িয়ে, একেবারে তারই মতো, মানে তার ছেলের মতো। দৌড়ে গেল, বাবা। কিন্তু কাছে যেতেই অবয়বটা দূরে সরে যায়। আমাকে ধরতে পারবা না বলে। কণ্ঠটা ঠান্ডা, অচেনা। পরের দিন গ্রামের এক বৃদ্ধ বলল, এই জমি ভালো না। অনেক আগে এখানে কেউ নিজের সন্তানকে মেরে ফেলেছিল। তারপর থেকে তার আত্মারা গড়ে। তখনই তার মাথা ঘুরে গেল। রাতে সে একই কণ্ঠ শোনে, আমি ঠান্ডায় আছি আব্বা বলে। কিন্তু ধান খেতে গেলে ছোট ছোট পায়ের ছাপ দেখা যায়, কিন্তু কোনো মানুষ নেই। এক রাতে সে কাঁদতে কাঁদতে বলল, যদি তুই আমার ছেলে হোস, আমি তোকে নিয়ে যাব। সে কোদাল নিয়ে ঘুরতে শুরু করলো। হঠাৎ পিছন থেকে কণ্ঠ। এখন মনে পড়েছে। পিছনে তাকালো, দেখলো একটা বিকৃত মুখ, লাল চোখ। কিন্তু সেটা তার ছেলে নয়। সব ধান ক্ষেত ঠান্ডা। হঠাৎ করে কাঁপতে শুরু করলো। চারদিক অসংখ্য অবয়ব দেখা গেল। সবাই বলছে, এই মাটি আমাদের। এই মাটিতে পা দিলে তোমায় দাম দিতে হবে, তোমার জীবন। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে ধান ক্ষেতের মাঝখানে এসে পড়ে রয়েছে, নড়াচড়া নেই। তার মুখে ঝাপটানো পানি দেওয়ার পরে তার জ্ঞান ফিরে আসে। এবং সেই দিন থেকে সেই ধান ক্ষেত ছেড়ে দেয়, আর কোনোদিন সেখানে যায়নি। প্রিয় লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাচ্ছি। এবারের ঘটনাটি আরো ইন্টারেস্টিং হতে চলেছে। এবার দেরি না করে মূল ঘটনায় চলে যাচ্ছি। ভারতের পাহাড়ি শহর দার্জিলিং চা বাগান, মেঘ আর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার জন্য বিখ্যাত। কিন্তু স্থানীয়রা একটা রাস্তার নাম নিতে চায় না। ওরা শুধু বলে, ওই রোডে রাত হলে কেউ যেও না। সোহেল বাংলাদেশ থেকে ঘুরতে গেছে দার্জিলিং। সে একটা গাড়ি ভাড়া করে রাতে ঘুরতে বের হয়। লোকাল ড্রাইভার তাকে সতর্ক করেছিল, স্যার 12টার পর এই রোডে না যাওয়াই ভালো। সোহেল হেসে বলেছিল, আমি এসবে ভয় পাই না। রাত 12টা, গাড়ি পাহাড়ি রাস্তায় উঠছে। হঠাৎ ঘন কুয়াশায় নেমে এলো। সামনে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ টিং টিং করে গাড়ির রেডিও নিজে নিজেই চালু হলো। একটা পুরনো গান বাজছে, যেটা সোহেল কখনোই শোনেনি। কুয়াশার ভেতর সে দেখতে পেল একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে, কেমন জানি অদ্ভুত, লম্বা চুল। সোহেল গাড়ি থামালো। আপনি ঠিক আছেন তো? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। অদ্ভুত তার বিকৃত চেহারা, আর তার ফ্যাকাশে মুখ যেন অসংখ্য কাটা দাগ। সোহেল ভয় পেয়ে দ্রুত দৌড় দিয়ে গাড়ি চালাতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে দেখল মেয়েটা আবার তার সামনে দাঁড়িয়ে, একই জায়গা, একই ভঙ্গি। হঠাৎ পিছনের সিটে সে থেকে শব্দ পেল সে। সোহেল আয়নায় তাকায়, পেছনের সিটে কেউ বসে আছে, ধীরে ধীরে মাথা তুলছে। রেডিও হঠাৎ শোনা গেল যে এই রোডে একসময় বাস দুর্ঘটনা হয়েছিল। একটা মেয়ে কোনোভাবে বেঁচে ছিল, কিন্তু কারো সাহায্য পায়নি। সে অপেক্ষা করে। সোহেলের গলা শুকিয়ে গেল। পেছন থেকে ঠান্ডা একটা কণ্ঠ, তুমি থামোনি। সোহেল কাঁপতে কাঁপতে বলল, আমি তো থেমেছিলাম, তুমি আমাকে রেখে চলে গেছো। হঠাৎ তার গলা, ঠান্ডা হাত। সোহেল চোখ বন্ধ করে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। কুয়াশা আরো ঘন, রাস্তা শেষ হয়ে যাচ্ছে। পেছন থেকে হাসি, এখন আর ফেরার পথ নেই। হঠাৎ সবকিছু থেমে গেল। সূর্যের আলো উঠলো। সোহেল চোখ খুলে দেখলো সে রাস্তার পাশে দাঁড়িয়ে, গাড়িটি বন্ধ, সবকিছুই স্বাভাবিক। সে কোনোভাবে বেঁচে গেছে। হোটেলে ফিরে সে ম্যানেজারকে ঘটনাটা বলে। ম্যানেজার চুপ করে কিছুক্ষণ পর বলল, এই রাস্তায় 5 বছর আগে
এই ঘটনাটি ঘটেছিল